প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রবাসী মুখ অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন কথা বলার জন্য। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন ডাক্তার মুসাব্বির হোসাইন রুবেল, কনসালট্যান্ট মেডিকেল ফিজিশিয়ান, আয়ারল্যান্ড, অর্থাৎ উনি আয়ারল্যান্ড প্রবাসী। মিস্টার মুসাব্বির, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরও রয়েছেন মাসুদ করিম, সিনিয়র সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা আয়ারল্যান্ডের শ্রমবাজার নিয়ে আলোচনা করব। অভিবাসীরা সেখানে কেমন আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। একই সাথে আমরা ইউরোপের শ্রমবাজার নিয়েও আলোচনা করার চেষ্টা করব। সেখানে আমাদের কী কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং কী ধরনের সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমেই ডাক্তার মুসাব্বির হোসেন রুবেল, আপনার কাছে জানতে চাইব যে আপনি আয়ারল্যান্ডে যে আছেন, আয়ারল্যান্ডে কী পরিমাণ বাংলাদেশি রয়েছে এবং তাদের আসলে তারা কী অবস্থায় আছে যদি আমাদেরকে জানান। ধন্যবাদ ইমিগ্রেস ভাই, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আপনার পক্ষ থেকে এবং আপনাদের বাংলা ভিশনের সমস্ত দর্শককে আমার শুভেচ্ছা। আমরা আয়ারল্যান্ডে আমি আছি 8 বছর ধরে। আর আপনার জানেন মনে হয় আয়ারল্যান্ড একটা ছোট একটা দেশ, প্রায় এটার 50 লক্ষ জনসংখ্যা, খুব বেশিও না, কিন্তু ইতিমধ্যে এটা একটা টেকনোক্রেট হাব হিসাবে পরিচিত হয়েছে। যত বড় বড় কোম্পানি আছে টেকনোলজি ওরিয়েন্টেড, প্রত্যেকটার হেড অফিস, ইউরোপের হেড অফিস কিন্তু আয়ারল্যান্ড। এবং আপনার ইতিমধ্যে জেনেছেন যে ব্রেক্সিট থেকে যেহেতু ইউকে বের হয়ে গিয়েছে, এই জন্য আয়ারল্যান্ড কিন্তু একমাত্র ইংলিশ স্পিকিং কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নে। তো সুতরাং এবং বর্তমানে আয়ারল্যান্ডের জনসংখ্যা এবং আপনার অর্থনীতির দিকে সব দিকে কিন্তু ওরা কিন্তু একটা বেশ ভালো অবস্থা আছে, একটা ধনী একটা দেশ। এবং আমাদের যারা বাংলাদেশে আছে প্রায় 12 থেকে 15 হাজার হবে। ইদানিং অনেকে আসছে বিভিন্ন ইউরোপের বিভিন্ন জায়গা থেকে। আপনারা একটা জিনিস জানেন হয়তো, কেউ যদি ইউরোপিয়ান ইউনিয়নের পাসপোর্ট হোল্ডার থাকে, তার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো একটা দেশে বাস করাটা বা মাইগ্রেট করাটা খুব ইজি। সেই হিসাবে হয়তো যারা আমাদের অনেক ভাই ইতালি, পর্তুগাল এবং বিভিন্ন জায়গা থেকে যারা ছিলেন বাংলাদেশি, যারা অলরেডি সেই দেশের পাসপোর্ট হোল্ডার হয়েছেন, যেহেতু তারা ইউরোপিয়ান ইউনিয়নের ভুক্ত, তারা খুব ইজিলি চলে আসতে চাচ্ছেন এবং অনেকে এসে গিয়েছেন, যেহেতু তাদের ছেলেমেয়েদের পড়াশোনা যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, এই জন্যই তাদের আসার আগ্রহটা অনেক বেশি। মোটামুটি ভালো অবস্থায় যারা আছে, অবশ্যই সবাই ভালো মতো অবস্থা। এখন আমি জানতে চাচ্ছি যে 12 থেকে 15 হাজার বলেন, সংখ্যাটা কি কিছুটা কম না? মানে ইউরোপিয়ান দেশে এটা সংখ্যাটা আমি মনে করি 12,000 15,000, যেহেতু আমাদের এখন পর্যন্ত আমাদের এমবেসি যেটা আপনারা জানেন যে আমাদের এখন পর্যন্ত কোনো এমবেসি নেই এখন। এবং একটা কথা আছে যে অলরেডি আমাদের কিন্তু এমবেসি সব কিছু হয়ে গিয়েছে। খুব সম্ভব আমরা ধারণা করছি 1 বছরের ভিতরেই কিন্তু আমাদের এমবেসিটা স্থাপন হবে, সব কিছু মিলিয়ে আর। তা সুতরাং আমাদের কিন্তু সেভাবে আমাদের যে জনসংখ্যা যে আমাদের কতটুকু, এটা কিন্তু আমরা সেভাবে নিরূপণ করার মতো কোনো উপায় নেই, যেটা এমবেসির থ্রুতে করা হচ্ছে। যদি ইউকে এমবেসি এটা এখনও শুরু করেনি, তো এটা যদি হয়, তা আমরা হয়তো অনেকে বলছে যে এটা 20,000 25,000, কিন্তু আমরা কিন্তু এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না। তবে একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যে প্রতিদিনই কিন্তু লোক আসছে, প্রতিদিনই কিন্তু আমাদের ইউরোপের বিভিন্ন জায়গা থেকে, যেহেতু তারা চিন্তা করছে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা বা তাদের ভবিষ্যতের জন্য হয়তো অনেকেই ইউরোপের বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি ইতালি, স্পেন এবং পর্তুগাল, এইসব জায়গা থেকে তার প্রচুর পরিমাণে বাংলাদেশে আসছে এবং প্রতিদিনই আসছে। মাসুদ করিম, আপনার কাছে চলে যাচ্ছি। আমি যেটা বুঝতে পারলাম, ডাক্তার মুসাব্বির হোসেন বললেন যে আয়ারল্যান্ডের একটা টেকনোলজিক্যাল হাব, অর্থাৎ প্রযুক্তি নির্ভর দেশ, সেখানে প্রযুক্তির নানান খাত রয়েছে এবং সুযোগ সুবিধা রয়েছে। আমরা এই যে এতদিন পরে, আমি সরাসরি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি প্রবাসীদের নিয়েও কাজ করেন, ডিপ্লোম্যাটিক ভিডিও কাজ করেন, তো প্রযুক্তি নির্ভর এরকম একটা দেশে আমরা প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তির দক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরি করতে পারছি না এবং সেগুলো সাপ্লাইও দিতে পারছি না বা সরবরাহ করতে পারছি না, কারণটা? ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে পরিমাণ মানুষ বেকারত্বের মধ্যে আছে, সেটা সরকারি চাকরির মাধ্যমে তাদের কর্মসংস্থান করা সম্ভব নয়। বেসরকারি খাতেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ দিনের পর দিন কমে যাচ্ছে। এর একটা বড় কারণ যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। কোনো একটা দেশে বিনিয়োগের জন্য প্রধান পূর্ব শর্ত হলো স্থিতিশীলতা,
যেহেতু আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রয়েছে, সে কারণে দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে পারছে না নতুন করে। সে কারণে সেখানে কর্মসংস্থানও নতুন সৃষ্টি হচ্ছে না, বেকারত্ব দিনের পর দিন বেড়েই চলেছে। এটা একটা দিক। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের জন্যে এখন সবচেয়ে বড় কাজ হলো যে অন্তত বহির্বিশ্বে বাংলাদেশে যারা কর্মী আছেন এবং যারা এক্সপার্ট আছেন, একটা হলো যে সাধারণ কর্মী যারা মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন, কিংবা যারা মালয়েশিয়া বা এরকম দেশগুলি, ইউএই, এই সমস্ত জায়গায় অর্থাৎ যাচ্ছেন, ট্র্যাডিশনাল মার্কেটগুলোতে যারা যে যাচ্ছে, যারা যাচ্ছেন তারা সাধারণত বিভিন্ন শ্রমজীবী, যেমন ধরেন ওয়ার্কার্স অন কনস্ট্রাকশন ওয়ার্কার কিংবা অন্যান্য জায়গায় ওয়ার্কার। ইউরোপের দেশগুলি তার থেকে ভিন্ন, সেখানে অনেক বেশি হাই স্কিলড লোকের প্রয়োজন আছে, কিন্তু সেখানে যাওয়াটা অত সহজ নয়। যে কারণে আমরা প্রায়ই শুনি যে আমাদের দেশের লোকজন প্রথমেই কোনো দালালে খপ্পরে পড়ে হয়তো লিবিয়ায় যাচ্ছেন, সেখান থেকে জাহাজে করে নৌকায় করে রিস্ক নিয়ে তারা হয়তো ইতালি বা এরকম কোনো দেশে যাচ্ছেন, সেখানে আবার কেউ কেউ ডুবে মারাও যাচ্ছেন অবৈধভাবে। সুতরাং আমি বলবো যে আমাদেরকে যদি ইউরোপের বৈধ মার্কেটটা এক্সপ্লোর করতে হয়, তাহলে আমাদের নিজেদেরকে এই সমস্ত মার্কেটে যাওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলা, এবং গড়ে তোলার পরে সেই মার্কেটটাতে এন্টার করার প্রসেসটাকে ফ্যাসিলিটেট করতে হবে রাষ্ট্রীয়ভাবে, এবং এটা হলো একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় একটা ব্যাপার আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে এক ধরনের চেঞ্জ এসেছে, যেটা সিকিউরিটি চেঞ্জ। সিকিউরিটিতে একসময় আমেরিকার সব ধরনের সিকিউরিটির দায়িত্ব নিত ইউরোপের, এখন তারা ইউরোপের সিকিউরিটির দায়িত্ব নিচ্ছে না। ন্যাটোতে তারা যে ইনভেস্টমেন্ট ছিল ইউরোপের 2%, সেটা ইউরোপ প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন সেটা এটা ওয়ার্ল্ড বার্ডেন, আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, এবং আমেরিকা কোনো অবস্থাতেই পুলিশি দায়িত্ব পালন করবে না বিশ্বের। যে কারণে এখন 5% এক্সপেন্ডিচার তাদের সিকিউরিটির ক্ষেত্রে ডাইভার্ট করতেছে ইউরোপিয়ান দেশগুলি ইটসেলফ। যে কারণে এখানে যখন আমাদের এইড প্রবাহ বন্ধ হচ্ছে, ইউএসএআইডি বন্ধ করার মাধ্যমে আমাদের এখানে আমাদের এনজিওগুলি বা ইউএন সংস্থাগুলি বন্ধ হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইউরোপিয়ান সাহায্য যেগুলি এখানে আসতো সেটাও বন্ধ হয়ে গেছে, তারা ইনভেস্টিং অন দ্য সিকিউরিটি অ্যাফেয়ার্স। তো সুতরাং এরকম একটা মানে বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আপনি এই টেকনোলজি ছাড়া, এখন সিকিউরিটিটা তো এখন আর এই বন্দুকের সিকিউরিটি না, টেকনোলজির সিকিউরিটি। এখন এই টেকনোলজি ক্ষেত্রে বিশেষ করে সাইবার সিকিউরিটি এবং আদার ক্ষেত্রে আপনাকে এক হলো দক্ষ হিসেবে গড়ে তোলা, এবং দক্ষ হিসেবে গড়ে তোলার পরে যদি আমরা বোঝাইতে পারি এই সমস্ত দেশগুলিকে, ইউরোপিয়ান দেশগুলিকে ইনক্লুডিং আয়ারল্যান্ড, আমরা যদি বোঝাইতে পারি যে আমাদের এখানে তোমাদের এখানে যে ধরনের লোকের চাহিদা আছে সে ধরনের লোকের সাপ্লাইও আমাদের আছে, তাইলে কিন্তু সেটা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো আমরা কি এরকম গ্লোবাল সিকিউরিটি মধ্যে কাজ করার মতো দক্ষ জনবল এখানে গড়ে তোলার মতো সামর্থ্য আমাদের আছে, বা আমাদের এই ধরনের ফ্যাসিলিটি আছে, সেটা আমি বলবো নাই। কোলাবোরেশনে তো অনেক কিছু করা যায়, যারা উন্নত দেশ আছে বা যাদের চাহিদা রয়েছে যে সমস্ত দেশের, তাদের সাথে ইন কোলাবোরেশন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ওই সমস্ত দেশগুলিকে বলা যে তোমাদের এনে তো একটা হলো যে ইউরোপিয়ান বা অন্যান্য অ্যাডভান্স কান্ট্রিগুলিতে ওভার এজ লোকের সংখ্যা বেশি, মুসাফির ভাই ভালো বলতে পারবেন, বয়স্ক লোকের সংখ্যা বেশি, আমাদের এখানে ইয়ং লোকের সংখ্যা বেশি। সুতরাং উই ক্যান সাপ্লিমেন্ট দ্যাম ফর দেয়ার, মানে তাদের যে অর্থনৈতিক উন্নতিটাকে সেটা তো অনেক সময় হল্ট হয়ে যায় যদি বৃদ্ধ লোকের সংখ্যা বেড়ে যায়। তো এখানে আমরা এই অর্থনৈতিক গতিকে ধরে রাখার জন্য ইয়াং জনগোষ্ঠী আমাদের এখানে আসে, কিন্তু আমাদের এই লোকগুলিকে তোমরা একটু দক্ষ করার জন্য হেল্প করো আমাদের এই জায়গাটাই আমি আপনি জানতে চাই, আমাদের বাধাটা কই? মানে আমাদের এত বছর হয়ে গেছে, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমাদের এই অভিবাসী খাতের উপরে সবচেয়ে অর্থনীতির বড় শক্তিটা নির্ভর করে, তারপরে আমরা সেখানে সঠিক গুরুত্ব দিতে পারছি না। সেটা আমরা পারছি না, কারণ আমরা খুব বেশি মানে অ্যাগ্রেসিভ ওয়েতে এই জিনিসটাকে কাজ করছি না। একটা হইলো যে সরকারে যারা আছেন তারা সরকারের দায়িত্ব, মানে সরকারি কাজ করছেন, চাকরি করছেন, চাকরি করলে তো আর সব কিছু হয় না। আপনাকে যদি পেশা হিসেবে দায়িত্ব নিয়ে অ্যাগ্রেসিভলি প্রোয়েক্টিভলি কাজ করেন সেটা এক জিনিস। কারণ আপনি এখানে বাংলা ভিশনে একজন সাংবাদিক, আপনি বলেন আমি তো টাইমটা পাস করে গেলেই তো আমার বেতন হচ্ছে, আর আপনি যদি মনে করেন যে না আমি সাংবাদিক, আমি শুধু বেতনের জন্য না, আমি একটা সোশ্যাল সার্ভিস দিব, আমি এটাকে মানে প্যাশনেটলি কাজ করব। তা আমাদের সরকারগুলির মধ্যে তো এই ধরনের পলিটিক্যাল
এবং ফিজিক্যাল গুডউইল থাকতে হবে, কারণ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দেশ গড়ার মানসিকতা তো নাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়া, এই সমস্ত নিয়ে পড়ে আছে, প্রটেস্ট করছে, দেশের ভিত্তিতে ইনস্টেবিলিটি তৈরি করছে, ডেমোক্রেসির নামে মানে মবক্রেসি করছে। এই সমস্ত জায়গা থেকে বন্ধ করে আমাদের ফিউচার জেনারেশনকে কিভাবে একটা পথ দেখানো যায়। এখন তো ফ্রাস্ট্রেট এই যে এই বিভিন্ন রকম ঘটনাগুলি ঘটে আমাদের, কেন? যে ভবিষ্যৎ কিছু দেখছে না তরুণ সমাজ। তো সেই সমাজটাকে যদি আপনি পথ দেখাইতে ব্যর্থ হন, আমরা যদি ব্যর্থ হই, তাহলে এই ফিউচার জেনারেশন সেই হাত পথ থেকে চলে যাবে। সেটাই হলো আমাদের দুর্ভাগ্য। তো আমি মনে করি মানে আমাদের তো এই দুর্ভাগ্য বলে চলে গেলে চলবে না, আমাদেরকে ডেফিনেটলি আবারও চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের বাংলাদেশটাকে ফিউচারে মানে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য ইউরোপের মার্কেটগুলি ধরতে পারি, এবং সেটার জন্য আমাদের এমবেসিগুলি আরেকটু প্রোয়েক্টিভলি কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভাইদের একটা বিরাট ভূমিকা আছে, যারা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছেন তাদের অনেকেই আছে খুব ইন্টারেস্টেড যে তারা আমাদের দেশের মানে জন্য কাজ করার। তো সেই ক্ষেত্রে তারা একটা লিঙ্ক হইতে পারে, মানে সংযোগ স্থাপনের জন্য। যেমন উনি যেটা বলতেছেন, এটা যে ইউরোপের অন্যান্য দেশ থেকে আসতেছে, ইটালির থেকে বা অন্যান্য দেশ থেকে আয়ারল্যান্ডে আসতেছে, সেটা তো তারা যাচ্ছে ভাষাগত পার্থক্য। উনি বলেন ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেই হিসেবে লেখাপড়াটা বাচ্চাদের জন্য ভালো, কিন্তু এটা তো নতুন করে বাংলাদেশি কোনো এমপ্লয়মেন্ট হচ্ছে না। এরা হয়তো ইতালিতে ছিল, এখন আয়ারল্যান্ডে গেছে। তার মানে এই জায়গাটাও একটা নজর দেওয়ার বিষয় এই আছে জায়গাটা যে আমাদের আপনারা নজর দেওয়ার মানে যে লোক সংখ্যাটা দরকার আয়ারল্যান্ডে, আপনি কি বলবেন ডাক্তার মোসাফির, যে লোকবল দরকার সেটা যদি ইউরোপে যারা আছে তারাই যদি গিয়ে আবার পূরণ করে, তাহলে নতুন করে বাংলাদেশ থেকে নেওয়াটা কঠিন হবে না? না, এখন ব্যাপারটা হলো যে আমি মাসুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যে বললেন যে আমাদের সদিচ্ছা বা প্রোঅ্যাক্টিভ যেটা হোক আর কি, আমি যেহেতু একজন চিকিৎসক, আমি একজন কনসার্ন হিসাবে একটা আইরিশ হেলথ সিস্টেমে কাজ করছি। আমি আমার হেলথ সিস্টেমের যদি আমি বলি, আমাদের ডাক্তার এবং নার্স, আপনি দেখেন নার্স কিন্তু ইন্ডিয়ান নার্স কিন্তু ভরে গিয়েছে হসপিটালগুলো। আচ্ছা, আয়ারল্যান্ডও আছে। আয়ারল্যান্ডে আপনি মনে করেন যে 50% আপনার ইন্ডিয়ান নার্স, কিন্তু দেখেন আমরা কিন্তু আমি কিন্তু কোনো নার্স আমি দেখিনি, আমার বাংলাদেশি নার্স আমি মনে হয় আমার জীবনে মনে একজন দেখেছি বাংলাদেশি নার্স। এখন যদি আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি, ওদের কিন্তু নার্স দরকার। তার মানে এটা কি, এই যে 50% যে নার্স আমার হসপিটালে, আমি পটিনকুড়া ইউনিভার্সিটি হসপিটালে আছি কনসালটেন্ট হিসাবে, আমার যে হসপিটালে 40-50% নার্স, তা আমার বাংলাদেশে আমাদের নার্সিং সিস্টেমটা আমাদের কোথায় সমস্যা, আমাদের যে ওদের যে এক্সাম দিতে হয়, এই এক্সামগুলোর যে কীভাবে প্রিপারেশন নিতে হয়, এইগুলো না, সমস্যাটাই আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি তো ওখানে থাকেন, কেন নাই? আমি যদি প্রশ্নটা আপনার কাছে আমি আপনাকে বলি যে আমার ডাক্তারের ব্যাপারে আমি যদি বলি, আমার ডাক্তারিতে আমাদের ইন্টার্নশিপটা রিকগনাইজ না। সুদান এবং পাকিস্তান দুই দেশের ইন্টার্নশিপ রিকগনিশন পাওয়া। এখন ইন্টার্নশিপ রিকগনিশন পাওয়ার জন্য ওদের কিন্তু কোনো রেজিস্ট্রেশন এক্সাম দিতে হয় না, ও জাস্ট দিতে হয় ইংলিশ টেস্ট। ইংলিশ টেস্টটা দিয়ে সে কিন্তু রেজিস্টার হয়ে চাকরি বাজারে সে ঢুকে গেল। আচ্ছা, কিন্তু আমাদের যেটা করতে হয়, আয়ারল্যান্ডে আপনাকে রেজিস্ট্রেশন এক্সাম দিবে, আমাদের ছেলেমেয়েরা একটা পার্ট দিবে, দুইটা পার্ট দিবে, ইংলিশ টেস্ট দিবে, সব কিছু মিলে তাদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে যায়। এটা আমরা কিভাবে সাহায্য করতে পারি? এখানে সাহায্য করতে পারে বেসিক্যালি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল। বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইরিশ মেডিকেল কাউন্সিলের সাথে কথা বলতে পারে। দেখো আমাদের যে মেডিকেল সিলেবাস, আমরা কিন্তু পোটেনশিয়াল, আমাদের এডুকেশন ভালো, আমাদের ইন্টার্নশিপ ভালো, আমরা এইগুলো সব কিছু তোমাদের যে এইগুলো চাহিদা আমরা সব পূরণ করতে পারবো। সেই ব্যাপারে যদি তারা আমাদের কোনো হেল্প চায়, আমি কিন্তু হ্যাপি যে কোনো সময়। কিন্তু আমাদের বাংলাদেশ মেডিকেল কাউন্সিল, আমাদের বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অফ সার্জন BCPS, ওদেরকেও তো প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমি মানে এটা ইম্পর্টেন্ট যে আমরা তাদেরকে একটা যোগসূত্র বা সব কিছু আমরা তৈরি করে দেবো, কিন্তু তাদের তো প্রোঅ্যাক্টিভ হতে হবে। তাহলে হয়তো আমাদের ছেলেমেয়েরা, আমাদের যদি ইন্টার্নশিপটা রিকগনিশন করা যায়, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুব ইজিলি চলে আসতে পারবে। আচ্ছা, এবং চাকরির বাজারে এটা খুব ইম্পর্টেন্ট। ডিমান্ড রয়েছে তো নিশ্চয়ই। জি, আমি আপনাকে বলি যে আমাদের এখন পর্যন্ত আয়ারল্যান্ডে আপনার 30-40% কিন্তু ফরেনার। কেন আসতেছে সুদান বা পাকিস্তানের ডাক্তাররা? কারণ তাদের ওর ইন্টার্নশিপটা রিকগনিশন, আমাদেরটা নাই। আমরা যদি রিকগনিশনও করতে পারি, তাহলে আমাদের জন্য খুব ইজি হবে, আমাদের ছেলেমেয়েদের জন্য আসাটা খুব ইজি হবে। এটা খুবই আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমাদের কিন্তু বেশ কয়েকজন গুগলে চাকরি করে
ইন্টেলে চাকরি করে, কারণ যেহেতু আমেরিকার সব হেড অফিসগুলো আমাদের আয়ারল্যান্ডে আছে, আমাদের কিন্তু এই যে ইঞ্জিনিয়ার যারা যারা কম্পিউটার সায়েন্সে আছে তাদের জন্য কিন্তু একটা বিরাট চাকরি বাজার আছে। গুগলে বেশ কিছু আছে, কিন্তু আমরা তো চাই আরও আসুক, এবং সেই হিসাবে আমরা কীভাবে এটাকে আয়ারল্যান্ডে আসানো, ওদেরকে আনা যায় সে ব্যাপারে আমরাও যারা এই সেক্টরে কাজ করে তারাও এই ব্যাপারে কাজ করতে পারে। আমার তো মনে হয় যে এমবিসি রোলের চেয়ে আমার মনে হয় বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের বা বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানের অনেক বেশি রোল। মাস্টার করিম, মোসাব্বির হোসেন বলছেন আমি এই কথা আসবো যে ডাক্তার নার্সদের চাহিদা আছে কিন্তু আমরা দিতে পারছি না। তার আগে আগের প্রসঙ্গে একটু আসতে চাই, দূতাবাস সেখানে নেই। এরকম যে সমস্ত দেশে আমাদের সম্ভাবনা রয়েছে এরকম অনেক দেশই আপনার দূতাবাস নেই, আমাদের সাথে যোগাযোগ নেই। এই প্রশ্নটির উত্তর আপনার কাছে জানবো একটা বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আবারও আমাদের সাথেই থাকবেন আপনারা। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছেন আজ আলোচনার জন্য দুজন অতিথি, মাসুদ করিম সিনিয়র সাংবাদিক এবং ডাক্তার মোসাব্বির হোসেন রুবেল আয়ারল্যান্ড প্রবাসী। মাসুদ করিম, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে যদি ওইটা উত্তর দিতেন আর কি। না, আপনি যেটা জানতে চাইলেন সেটা উত্তর দিতে হলে আমি একটু ব্রডার ক্যানভাসের ব্যাপারটা বলবো। যেমন ধরেন আমাদের দেশের যারা প্রবাসী বন্ধুগণ যারা মানে বাংলাদেশ থেকে বিদেশে আছেন, সেটা শ্রমিকই হোক আর বিশেষজ্ঞই হোক, যারাই যেভাবে আছেন তাদের একটা লট অফ কন্ট্রিবিউশন আমাদের দেশে আছে। সেটা হইলো তারা একটা বিরাট অংশের রেমিটেন্স আমাদের এখানে পাঠান। এটা একটা ব্যাপার, যে কারণে আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা স্ট্রং থাকে। যদিও আমরা বলি যে গার্মেন্টস এক্সপোর্ট করে আমরা কিছু রেমিটেন্স আমরা পেয়ে থাকি, বাংলাদেশে এক্সপোর্ট বলতে তো গার্মেন্টস, সেটাতে কিন্তু সেটাও কিন্তু একটা জেনুইন না, কারণ আমাদের এখান থেকে যে গার্মেন্টসটা এক্সপোর্ট হয় সেই গার্মেন্টসের কাঁচামাল ইম্পোর্ট করতে গিয়ে আবার আমাদের ডলার ব্যয় হয়ে যাচ্ছে। কিন্তু তাইলে এই দিক থেকে আমি বলবো যে প্রবাসীদের পাঠানো অর্থটা হলো সাচ্চা রেমিটেন্স, যেখানে আমাদের রিজার্ভ কন্ট্রিবিউট করে। কিন্তু তার চেয়েও বড় কন্ট্রিবিউশন হলো তারা হলো লিঙ্ক, মানে তারা যে এখানে গিয়েছেন তারা হলো এই দেশের জনগণ সরকারের সঙ্গে ওই দেশের যে দেশে উনি আছেন সেই দেশের জনগণ সরকারের মধ্যে একটা সংযোগ স্থাপন করেন। উনি ভারতের সেখানে তো দূতাবাস, আমি ওই প্রসঙ্গে সেখানে তো দূতাবাসের দরকার বা দূতাবাসের কার্যক্রম দরকার। আপনার দূতাবাসের প্রশ্নে আমি আসছি। আমি যেটা বলতে চাচ্ছি যে উনি যে ভারতের কথাটা বললেন, সেই ভারতের এই যে বিপুল ডায়াসপোরা ইউরোপের বিভিন্ন দেশে আছে, তার কারণটা কি? যে তাদের এই ডায়াসপোরা একে অন্যকে যোগসূত্র তৈরি করে সেটা সেখানে নানা রকম পথ দেখিয়ে সেখানে তারা নিয়ে যাচ্ছে। সেই জায়গায় আপনি যেটা বলছেন যে আয়ারল্যান্ড বা এরকম পার্সপেক্টিভ অনেক দেশগুলিতে বাংলাদেশের দূতাবাস নাই। বাংলাদেশ সরকার যেটা মনে করে হয়তো যে তাদের ফাইন্যান্সিয়াল এখানে ইনভলভমেন্ট থাকে একটা দূতাবাস খোলার জন্যে। তো আমি বলবো যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট থাকলেও এটা তো একটা ইনভেস্টমেন্ট, এখান থেকে তো রিটার্ন আসবে ভবিষ্যতে। সুতরাং ইনভেস্টমেন্টে এটা তো বাংলাদেশের জনগণের জন্যই তো বাংলাদেশের সরকারের টাকা ব্যয় করবে। সেই দিক থেকে তো আমি মনে করি আয়ারল্যান্ডে যেহেতু ভাই বলছেন যে দূতাবাস চালুর সরকারি উদ্যোগ আছে, আমি বলবো যে এটা হ্যাঁ, এটা আরও একটু এক্সপার্টাইজ করতে হবে, যাতে সময়, তখন একটা লালন ফকিরের গানের কথা আমি বারবার বলি, সময় গেলে সাধন হবে না। যদি এই সমস্ত শূন্য স্থানগুলি অন্যান্য দেশের জনগণ সেখানে পূরণ করে ফেলে, তাহলে সেখানে কিন্তু আমি আবার মার্কেটে ঢুকতে পারবো না। যেটা মোসাব্বির হোসেন রুবেল বললো যে 50% নার্সেসে দেয়া, তো সেখানে আমি শুধু দেখতেছি যে এক্সপার্ট ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা টেকনোলজিক্যালি হাইলি এডুকেটেড লোক শুধু না, উনি বলছেন যে নার্সেস কিংবা যারা প্যারামেডিক্স কিংবা ধরেন যারা এই যে মানে মানে যারা ডেলিভারি ক্ষেত্রে যেসব মহিলারা কাজ করেন, এই ধরনের কেয়ার গিভার, নানা রকম মানুষের চাহিদা হয়তো আছে। সেটা মার্কেটটাকে আমাদের এক্সপ্লোর করা এবং সেই মার্কেটে এন্টার করার মতো যে পরিস্থিতিটা সৃষ্টি করা, সেটার জন্য দূতাবাসের প্রয়োজন আছে। কারণ আমি বলি যে ভাই বলেন যে মেডিকেল সার্ভিস অ্যাসোসিয়েশন বা মেডিকেল সংক্রান্ত এখানকার লোকাল এজেন্সিগুলির সাথে সংযোগ স্থাপন, হ্যাঁ আপনি প্রোয়েক্টিভ হইতে হবে, বাট সংযোগ স্থাপন করা বা সেটার জন্য একটা দূতাবাসের প্রয়োজন আছে। যেহেতু আমার প্রয়োজন, আয়ারল্যান্ডে তো আমার কাছে খুব বেশি প্রয়োজন নেই, আমার প্রয়োজনটা বেশি, কারণ আমি তো লোকবল সেখানে পাঠাইতে চাচ্ছি। আর আয়ারল্যান্ড যদি আমার এর থেকে না নিতে পারে, অন্য দেশ থেকে সে নিতে পারবে।
তার জন্য খুব একটা সমস্যা হবে এবং নিচ্ছেও তাই। হ্যাঁ, নিশ্চয়ই তাই। তো সেই জন্য আমি বলছি শুধু আয়ারল্যান্ড কেন, এন্টায়ার ইউরোপের সাথে আমি মনে করি যে বৈধ পন্থায় বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ লোকবল পাঠানোর সমস্ত পথ খুলে দেওয়া উচিত। আবার একই সঙ্গে আমি বলবো যে অবৈধ পন্থায় মানুষ গিয়ে যে বিপদে পড়ছে সেই বিষয়ে সচেতন করা উচিত। আজকে এবং তারা বৈধ শ্রম বাজারও তো আপনার সমস্যার সৃষ্টি করছে। সমস্যা, ব্যাপক সমস্যা। ওরা ইউরোপিয়ানরা তো এখন লোক নিতেই চাচ্ছে না, বলতেছে যে তোমাদের এখান থেকে লোকজন যেভাবে নৌকায় করে আসছে, আমরা তো শরীয়তপুর, মাদারীপুর এই সমস্ত এলাকার মানুষ অনেকেই গিয়ে বিপদে, হয়তো একটা দুইটা সাকসেস হচ্ছে, বেশিরভাগই গিয়ে বিপদে পড়ছে, মানুষ মারা যাচ্ছে। এগুলি তো কোনো হিসাব কারো কাছে নাইও, এবং এটা ইন্টারন্যাশনাল মাফিয়া চক্রের কাছে পড়ে যাচ্ছে। তো আমি মনে করি যে অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করা, এটা আমাদের শুধু না, আমাদের সরকারের উচিত যারা রিসিভিং কান্ট্রি তাদের সাথেও বলা যে আমরা আমার কান্ট্রি কিন্তু কোনো অবস্থাতেই অবৈধভাবে লোক তোমার দেশে পাঠাইতে চাই না, আমরা যেটা পাঠাইতে চাই সেটা হলো বৈধ। সুতরাং বৈধ ব্যাপারটা তুমি ইজি করো, আবার অবৈধটাকে তুমি তোমার এখানকার যেহেতু সব দালাল আছে, এমনকি মধ্যবর্তী স্থানেও আছে, যেমন ধরেন এই যে লিবিয়া কি কোনো দেশ নাকি? এখানে কি কোনো লোক গিয়ে থাকে? এখন এখানে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এখানে গৃহযুদ্ধ চলছে, তো সেইখানে মানুষ পাঠাচ্ছে অবাধে, এগুলি কি দেখার কেউ নাই? এরা ওখান থেকে লিবিয়ার থেকে সেখানে গিয়েই অন্যান্য দেশে তাদের যেতে হচ্ছে, আর যারা যেতে পারছে না তারা মারা পড়ছে, কিংবা তাদেরকে জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। আমি মনে করি এটা সমূহ বিপদ। যারা লিবিয়া যাচ্ছে তারা নিশ্চয়ই মানে এমন কোনো পন্থা তো নাই যে যাবে, অর্থাৎ এয়ারপোর্ট ব্যবহার না করে, স্থলবন্দর ব্যবহার না করে, কি মানে যাওয়ার তো কোনো স্কোপ নেই। কোনো স্কোপ নাই। তাহলে ওইটা পার হচ্ছে কি? ওটা আসলে একটা সিন্ডিকেট, হয়তো থার্ড কোনো কান্ট্রিতে নিচ্ছে, হয়তো মনে করেন দুবাই যাচ্ছে বা অন্যান্যভাবে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের এখানে এই ব্যাপারগুলি মানে ইন্টেলিজেন্স এবং সরকার যদি সিরিয়াসলি চেষ্টা করে অনেকখানি তারা কমাইতে সক্ষম। কিন্তু আমি মনে করি দালাল শুধু কমাইলে হবে না, যারা রিসিভিং কান্ট্রিগুলি আছে ওইখানেও তাদের সিন্ডিকেট আছে। সুতরাং এটা একটা অভিবাসনের ক্ষেত্রে এটা আমার মনে হয় যে সমন্বিত যারা মানে গ্রহণকারী, মানে অভিবাসন গ্রহণকারী, মানে রিসিভিং সেই দেশগুলি, এবং যারা প্রেরণকারী আমাদের বাংলাদেশ, তারা, এবং মাঝখানে কিছু দেশ আছে যেগুলি ট্রানজিট হিসেবে ব্যবহার হয়। যেমন একসময় দেখলাম যে থাইল্যান্ডের জঙ্গলের ভিতরে মানুষ এইভাবে কবর খুঁড়ে পাওয়া গেছে। এখন ইদানিং খুব প্রবণতা লিবিয়াতে যাচ্ছে। তো লিবিয়াতে কেন যাবে? তো এটা তো দেখলেই বোঝা যাচ্ছে। তো এই জিনিসগুলির সাথে একটা কোঅপারেশন ওয়েতে এটাকে কার্ভ করা, আর একই সঙ্গে আমাদেরকে নিজেদেরকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তোলা, এবং গড়ে তোলার পাশাপাশি আমি যোগ্য হইলাম কিন্তু আমি ওই জানি না হাউ টু, মানে ওই ইউরোপে ঢোকা যায়। ইউরোপীয় ইউনিয়ন এখন তো খুবই স্ট্রিক্ট, ওদেরকে এই একটা জিনিস খুব বোঝাইতে হবে যে তুমি যত স্ট্রিক্ট হচ্ছ তত বৈধ পন্থার লোক যাচ্ছে, কারণ এটা চাহিদা তো তুমি বন্ধ করতে পারতেছো না। তো সেই কারণে তুমি এটাকে স্বাভাবিক করো, মানে বৈধ পন্থাটাকে অত বেশি করা না তোমার ঠিক হচ্ছে না। ডাক্তার মোসাব্বির, আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা বাংলাদেশিরা রয়েছেন আয়ারল্যান্ডে, তার পাশাপাশি শিক্ষার্থীও রয়েছেন, যেটা বলছেন আপনি ইউরোপের অন্যান্য দেশ থেকে যাচ্ছেন। বাংলাদেশ থেকে যদি উচ্চ শিক্ষার জন্য যেতে চায় কেউ, শিক্ষার্থীরা যেতে, তাদের জন্য কি ধরনের সুবিধা পেতে পারে তারা? আমার মনে হয় এখন ইউকে কিছুটা রেস্ট্রিক্টেড, যে আপনার ইউকেতে পড়াশোনার ব্যাপারে ইউনিভার্সিটি লেভেলে। আমার মনে হয় আয়ারল্যান্ডে এখন পর্যন্ত সেই রেস্ট্রিকশনটা নাই, এবং বেশ অনেক স্টুডেন্টই আছে যারা, এবং কিছুটা ফ্লেক্সিবল। ইউকেতে যেমন আপনার এতদিনের মধ্যে চাকরি করতে হবে, না হলে আপনাকে ব্যাক করতে হবে। আয়ারল্যান্ড এখনও কিছুটা ফ্লেক্সিবল অবস্থা আছে, আর যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ওদের কিছু ল আছে, লাইক ইউকে তো এখন ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে না, তো ওরা হয়তো নিজস্ব অনেক কিছু ল ওরা নিজেই তৈরি করতে পারে, যেটা হয়তো আয়ারল্যান্ড বা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের পায় না, ওদের নিজস্ব একটা ল আছে। সেই হিসাবে আমি মনে করি যে আয়ারল্যান্ড যেহেতু বিভিন্ন সাবজেক্টে অনেকেই পড়তে আসছে, এবং আমি মনে করি এটা খুবই ভালো, যে এটা একটা ভালো একটা দেশ, কারণ রেসিজম বলেন বা অনেক ব্যাপারে কিন্তু এটা একটা খুব পিসফুল কান্ট্রি। আপনি মনে হয় জানেন যে রিসেন্টলি একটা সমীক্ষা দেখা গিয়েছে আয়ারল্যান্ড হলো সেকেন্ড পিসফুল কান্ট্রি ওয়ার্ল্ডের। তা সেটা এখন পর্যন্ত একটা মানুষের একটা ভালো লাগার জায়গা। এবং আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে একমাত্র কান্ট্রি যারা প্যালেস্টাইন নিয়ে তারা কিন্তু সোচ্চার। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু আপনি কোনো মানে তারা দেখেন না, তারা কিন্তু ইসলামিক না, বা হয়তো ইসলামিক মুসলিম দেশ না, মুসলিম দেশ না,
কিন্তু তারা কিন্তু মানে কোথাও যদি প্রতিবাদ, এই ব্যাপারে তারা খুব প্রতিবাদ মুখর, কারণ তাদেরও কিন্তু একটা হিস্ট্রি আছে ইংল্যান্ডের সাথে বা বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তারা কিন্তু অনেক সোচ্চার এই জন্য মানে। এবং আইরিশরা কিন্তু তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি। সবচেয়ে বড় কথা, আপনি যদি দেখেন যে বিভিন্ন রকমের তারা আমেরিকায় কিন্তু একটা বিরাট পোর্শন কিন্তু আপনার আইরিশ, বাইডেন বলেন বা ক্লিন্টনের দানার বাসা বলেন, বা এরা কিন্তু একটা প্রায় জন এফ কেনেডি, এরা কিন্তু সব কিন্তু আইরিশ অরিজিন। নিউ ইয়র্কে কিন্তু আপনার 70% কিন্তু আইরিশ অরিজিন। তা মনে করেন যে একটা সময় আপনি জানেন, মনে হয় যে একটা দুর্ভিক্ষ হয়েছিল আয়ারল্যান্ডে, সেই দুর্ভিক্ষ থেকে অনেক লোক চলে গিয়েছিল আমেরিকায়। তা এই গ্রুপটা তো একটা বিরাট একটা গ্রুপ, ওরা এখনও কিন্তু আইরিশ অরিজিন, এবং তারা কিন্তু দেখা যায় আমেরিকান পলিটিক্সও কিন্তু ওরা কন্ট্রোল করে আইরিশরা। তো এটাও ভালো যে আপনি দেখেন যে আইরিশ আমেরিকান সব কোম্পানিগুলোর হেড অফিস কিন্তু আয়ারল্যান্ডে, যেহেতু ওদের কর্পোরেট ট্যাক্স কম। তা সেটাই সে কারণে কি কর্মসংস্থানের সুযোগ বেশি? আমার তো মনে হয় যে কর্মসংস্থানের একটা ভালো সুযোগ আছে, যারা বিশেষ করে যারা টেকনোক্রেট লাইনে, যারা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা বিভিন্ন জায়গায় পড়তে যায়, আমার মনে হয় তাদের একটা ভালো সুযোগ আছে। এবং বিজনেস এবং ফাইন্যান্স একটা ভালো সুযোগ আছে। আমরা দেখে থাকি যে বাংলাদেশ থেকে সাধারণত যারা উচ্চশিক্ষার্থে বিদেশে যায়, অর্থাৎ উন্নত দেশগুলোতে দেয়, তাদের একটা উদ্দেশ্য থাকে যে পার্মানেন্ট রেসিডেন্সি পারমিটটা পাওয়া। এই আয়ারল্যান্ডে সেটা কীরকম? আয়ারল্যান্ডে এখন পর্যন্ত বেশ ভালো, তারা বেশ ওয়েলকামিং। সহজ পার্মানেন্ট রেসিডেন্স, পার্মানেন্ট রেসিডেন্ট আপনার মনে করেন একটা যে আমি আপনাকে জাস্ট আমার কথা বলি, আমি সৌদি আরব থেকে আমি মাইগ্রেট করে আমি আয়ারল্যান্ড এসেছি। আমি একটা লম্বা সময় সৌদি আরব ছিলাম, মদিনাতে। তো আমি যখন এখানে এসেছি 5 বছর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা। তো আমি কিন্তু 5 বছর পরে আমি অ্যাপ্লাই করেছি, আমি পাসপোর্ট পেয়ে গিয়েছি। সো জাস্ট খুব বেশি সময় লাগে না, উইদিন 6 ইয়ার্স আমার পাসপোর্ট পেয়ে গিয়েছি। সুতরাং কেউ যদি স্টুডেন্ট করার পরে জব পেয়ে যায় এবং সে যদি 5 বছর চাকরি করে, তার জন্য কিন্তু খুব একটা সমস্যা হবে না পাসপোর্ট পাওয়াটা। এখন পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের ওই আয়ারল্যান্ডের ল অনেক ফ্লেক্সিবল। আমি রিসেন্টলি শুনেছি যে ইউকেতে আপনাকে পাসপোর্ট পেতে গেলে 10 বছর লাগবে। আচ্ছা। তা এটা ওরা কিন্তু অলরেডি রেস্ট্রিকশন শুরু করে দিয়েছে। তা আয়ারল্যান্ডে কিন্তু সেরকম রেস্ট্রিকশন এখন পর্যন্ত নেই। জি। ভবিষ্যতে কী হবে জানি না। মাস্ট করে আপনি তো শুনলেন যে আমাদের দেশের আসলে বিশাল অংশের শিক্ষার্থীরা তারা বাইরে পড়াশোনা করতে চায়, উন্নত দেশে যেতে চায়। আমরা কি এরকম করে ভাবতে পারি যে আমাদের যেহেতু জনশক্তি একটা রপ্তানি করে একটা বড় খাত, তো ট্র্যাডিশনাল জনশক্তি রপ্তানির চেয়ে আমরা যদি স্টুডেন্টদেরও পাঠাতে পারি বা স্টুডেন্টদের সেইভাবে গড়ে তুলতে পারি এবং সেইভাবে এই সমস্ত দেশে পাঠাতে পারি, সেটাও কি একটা বড় কাজ হয় না এই অভিবাসন ক্ষেত্রে? অবশ্যই সেটাই আমাদের এখন করতে হবে এই কারণে যে ট্রেডিশনাল যে ওয়ার্কার মার্কেটগুলি, এই মার্কেটগুলি আমাদের জন্য সুযোগ সুবিধা সীমিত হয়ে আসছে। কারণ হলো যে তারা আবার একটা রেশনালাইজেশন করতে চায় অন্যান্য দেশের শ্রমিকের সাথে, বেশি যাতে না হয়ে যায়। আমাদের অনেক সৌদি আরবিয়া বা মালয়েশিয়া এইসব দেশগুলিতে আমাদের প্রচুর শ্রমিক ছিল, সে কারণে তারা আমাদেরকে নতুন কোনো শ্রমিক তারা এখানে অ্যালাউ করছে না। কিন্তু সুতরাং আমাদের যে জিনিসটা হলো যে এটা ডাইভার্সিফাইড মার্কেট, মানে বাংলাদেশের মানুষের জন্য, মানে বিদেশের মানে নতুন নতুন জায়গাগুলিতে একজন হোক, দুইজন হোক, হ্যাঁ হইতে পারে যে মালয়েশিয়া বা সৌদি আরবিয়ায় আমরা বিপুল সংখ্যক লোক সেখানে পাঠাচ্ছি ওয়ার্কার হিসেবে, কিন্তু আপনি রেমিটেন্স হিসাব করেন দেখা যাচ্ছে আমেরিকা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সৌদি আরব কখনো কখনো। তো এই জায়গায় তো এই যে আমেরিকায় কয়টা লোক থাকে বাংলাদেশে, সে সৌদি আরবের তুলনায় তো কিছুই না, কিন্তু বিকজ তাদের ইনকাম এটা বেশি। আমাদের এখানে যারা এখান থেকে টাকা খরচ করিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন কিংবা তারা মালয়েশিয়া যাচ্ছেন বা ওয়ার্কার, সেই ব্যয়টাই তারা উঠাইতে পারেন না। তো সেই জন্য আপনি যেটা বললেন যে এখানে একটা বিরাট ঘাটতি রয়েছে, যে এটা প্রপার কনসালটেশন পাওয়া, সেটা কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাওয়া যাচ্ছে না। আমি বলবো না যে ভাই কিছু দিয়ে একটা কথা বললেন, উনি যে কথাগুলি বললেন এইটুক পরামর্শ একটা লোক কোথায় যাবে স্টুডেন্ট হিসেবে। এখন এই যে গুলশানে বা বাড়িধারায় কিংবা বনানীতে অনেকগুলি স্টুডেন্ট কনসাল্টিং হয়ে গেছে, কিন্তু এইগুলি ফেক না ভালো এবং বিভিন্ন অভিযোগ রয়েছে কিন্তু, এবং এখানে অনেকে আছে বিদেশ থেকে নানাভাবে প্রলোভন দেখিয়ে এটা ওইটা করে নিয়ে যায়, নিয়ে গিয়ে পানিতে পড়ে। এরকম অনেক বাংলাদেশিরাও অনেক সময় বিদেশে গিয়ে এরকম, সবার কথা আমি বলছি না, 2-4 জন বা অল্প কিছু লোক এখানে আছে আমার জানা মতে, বিভিন্ন দেশে আছে, ইউরোপে আছে, আমেরিকাতেও আছে। তো তারা এরকম প্রলোভন নিয়ে পরে
নিতে পারে বা পারে না, নিলেও কোনো কর্মসংস্থান দিতে পারে না। সুতরাং আমার কথা হলো যে একটা প্রপার ওয়ে গাইডলাইন দেওয়ার মতো কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দরকার ছিল। সেই জায়গাগুলিতে কিন্তু তৈরি হচ্ছে না। এখন আপনি ইন্ডিয়াতে আপনি যান, ওরা বলে যে আমরা হইলাম সিইও ফ্যাক্টরি ওয়ার্ল্ডের, সিইও ফ্যাক্টরি, প্রধান নির্বাহী কর্মকর্তা, আমরা সাপ্লাই দিই বিভিন্ন দেশে। তো আমরা তো এই সিইও তো দূরের কথা, এখানে আমরা তারপরের পোস্টও দিতে পারে। তো আমরা মনে করি যে আমাদের দেশে যে এত লোকবল আছে, সেই লোকগুলিকে এই সিইও হওয়ার মতো দক্ষতার জন্য গড়ে তোলার কোনো ইনস্টিটিউশন আমাদের দেশে নাই। এবং কোনো সমন্বিত পরিকল্পনাও কিন্তু হ্যাঁ নাই। তো আমাদের উচিত হবে যে যেসব দেশে এইসব সিইও তৈরি করা যায়, সেখানে স্টুডেন্ট হিসেবে যাদের সামর্থ্য আছে টাকা দিয়ে হোক বা ওখানে গিয়ে পার্ট টাইম জব করে হোক, হয়তো গেলেই তো আর সব টাকা তো আর এই পরিবার অনেক দিতে পারে না। সেখানে ওনারা অনেকেই স্টুডেন্টরা অনেক দেশে পার্ট টাইম জবও করে, কিংবা অনেক রেস্টুরেন্টে কাজ করে, অনেক জায়গায় কাজ করে। এখানে তো আর কাজের কোনো ঘৃণা নাই। আমাদের এখানে যেমন রেস্টুরেন্টে কাজ করে বড় লোকের ছেলে মেয়ে, এই তো বিরাট ব্যাপার, লজ্জার ব্যাপার। কিন্তু অন্যান্য দেশে কিন্তু সেরকম নয়, শ্রমের মূল্য সমান। আমরা শেষ করবো, শেষ দিকে চলে এসেছি। আপনি 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান, যে তখন অনেকদিন পর দেশে এসেছেন। জি, ধন্যবাদ। অনেকদিন পর 3 বছর পর দেশে আসলাম, খুব ভালো লাগলো। আমি মাসুদ ভাইয়ের কথা সূত্র ধরে আমি একটা জিনিস বলতে চাই। জি, একটা 30 সেকেন্ডের কথা বলতে চাই যে আমাদের যে আপনি যে ইনকামের কথা বলেন, রেমিটেন্সের জন্য আমাদের কিন্তু কনসেন্ট করতে হবে হাই স্কিল লেবার। ইনকামের দিক দিয়ে সব দিকে চিন্তা করে সেটা আমরা কীভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বা টেকনোক্রেট আনতে পারি, সেটা আমাদের উপর কাজ করতে হবে। ধন্যবাদ ডাক্তার মোসাব্বির হোসেন রুবেল এবং মাসুদ করিম, দুজনের চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের আলোচনা নিশ্চয়ই শুনেছেন। আমাদের দুজন অতিথি আজকে চমৎকারভাবে বলেছেন যে আয়ারল্যান্ডের মতো উন্নত দেশে যেতে হলে কী ধরনের যোগ্যতা থাকা দরকার এবং কী কী বিষয় মাথায় রাখা দরকার। তো আমি আশা করি যারাই শুনছেন বা যারাই যেতে চান, সেই বিষয়গুলো মাথায় রেখেই এগোবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।